ভাইয়া, আমি কিন্তু তোমার সব পছন্দের খাবার মায়ের হাতে রান্না করিয়ে রেখেছি। তার মানে প্রেম আসার খবর তুই জানতিস? হ্যাঁ মা, আমি যে আসবো প্রিয়া সব জানতো। তার মানে তোরা দুই ভাই বোন মিলে এই সারপ্রাইজের আইডিয়া বের করেছিস। দেখেছিস মুক্তি, প্রিয়া নাকি জানতো সব, কিন্তু আমাদের একবারের জন্য বলেনি। এই কথা বলে রুনা বেগম পিছনে ফিরে দেখে মুক্তি নেই। ওমা, মুক্তি আবার কোথায় চলে গেল? রুনা বেগম মুক্তিকে ডাকতে লাগলেন। প্রেম মুস্কি হাসলো। প্রেম মনে মনে বলছে, মহারানী আমাকে দেখে পালিয়েছে, পালিয়ে আর কতক্ষণ থাকতে পারবে? আমার কাছে ধরা তোমাকে দিতেই হবে। সেই সুদূর কানাডা থেকে শুধু তোমার জন্য এসেছি আমি। মুক্তি রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে আছে। মুক্তি হঠাৎ করে প্রেমকে দেখে ভয়ে তার হাত পা কাঁপছে। মুক্তি ভাবছে, প্রেমের তো এখন আসার কথা ছিল না। সে যদি আগে জানতো যে প্রেম আসবে, তাহলে সে বাড়ি চলে যেত। এরই মধ্যে প্রিয়া এসে কোনো কিছু না বলে মুক্তিকে হাত ধরে টানতে টানতে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে নিয়ে এলো। মুক্তি কিছু বলার সুযোগই পেল না। প্রিয়া মুক্তিকে ঠিক প্রেমের সামনে নিয়ে দাঁড় করালো। প্রেম মুক্তির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে, এটা কি সত্যি মানুষ নাকি বেহেশতের হুর? টানা টানা কাজল কালো মায়াবী চোখের দিকে তাকিয়ে যে কেউ এক মুহূর্তে প্রেমে পড়ে যাবে। ভ্রুযুগল যেন ব্রহ্মপুত্রের শাখা নদীর মতোই বাঁকা, গোলাপের মতো ঠোঁট, বাঁশির মতো নাক, দীঘল কালো রেশমি চুল কোমর ছাড়িয়ে পড়েছে, ছিমছাম দেহ, দুধে আলতা গায়ের রং থেকে যেন চাঁদের আলো ঝরে পড়ছে। মুক্তির অপূর্ব রূপ প্রেমকে মুগ্ধ করে দিয়েছে। সে যেন মুক্তিকে আগে কখনো দেখেনি, নতুন করে দেখছে। ছবিতেই মুক্তিকে দেখে প্রেম মুক্তির প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু তার সামনে যে দাঁড়িয়েছে সে তো সেই ছবির থেকেও সুন্দর। প্রেম নতুন করে আবার মুক্তির প্রেমে পড়ল। প্রেম মুক্তির দিক থেকে চোখই ফেরাতে পারছে না, কিন্তু মুক্তি প্রেমের দিকে তাকাচ্ছেই না। মুক্তি, তুই কোথায় চলে গিয়েছিলি? রুনা বেগমের কথা শুনে প্রেমের মুক্তিকে দেখার ঘোর কাটলো। আসলে বুয়া আমাকে ডাকলো তো, তাই একটু রান্নাঘরে গিয়েছিলাম। পেছন থেকে বুয়া বলল, না আফামনি, আমি তো আপনারে ডাকি নাই। বুয়ার কথা শুনে মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। প্রেম হাসলো। কেমন আছো মুক্তি? এতক্ষণে মুক্তি প্রেমের দিকে তাকালো, আবার সাথে সাথে এসে প্রেমের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আস্তে করে বলল, হ্যাঁ ভালো আছি। প্রেম মুস্কি হাসলো। প্রেম যেভাবে মুক্তিকে রেখেছে রুনা বেগম তা লক্ষ্য করলেন। মুক্তি, তুই জানিস প্রেম যে আজকে আসবে প্রিয়া নাকি আগে থেকে জানতো, কিন্তু আমাদের বলেনি। মুক্তি একটু রাগী চোখে প্রিয়ার দিকে তাকালো, আর প্রিয়া হাসতে লাগলো। প্রেম, এখনো দাঁড়িয়ে আছিস? একটু বস বাবা, অনেকটা পর জার্নি করে এসেছিস। প্রেম উপরে স্যুটটা খুলে সোফায় গিয়ে বসলো। প্রিয়াও তার ভাইয়ের সাথে গিয়ে বসলো। মুক্তি, তুইও এখানে বস মা। ফুপুমণি, আমি রান্নাঘর থেকে নাস্তা নিয়ে আসি, তুমি বসো। না, তা বুয়া নিয়ে আসতে পারবে, তুই এখানে বস। এই কথা বলে রুনা বেগম মুক্তিকে হাত ধরে বসিয়ে দিল। মুক্তি খুব আনইজি ফিল করছে। মা, তুমি একটু বসো না আমার কাছে। বসছি বাবা। এই বলে রুনা বেগমও সোফায় বসলো। বুয়া, প্রেমের জন্য নাস্তা নিয়ে এসো। মা, কড়া করে একটু কফি দিতে বলো, মাথাটা বেশ ধরেছে। রুনা বেগম বুয়াকে বলতে যাবে, এই সময় সাথে সাথে মুক্তি সোফা থেকে উঠে বলল, ফুপুমণি, আমি নিয়ে আসছি। তো যেতে হবে কেন? তুই একটু শান্ত হয়ে বস না। কিন্তু মুক্তি সেই কথা না শুনে রান্নাঘরে চলে গেল। প্রেম মুক্তির যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রেম, মাথাটা কি বেশি ধরেছে বাবা? হ্যাঁ মা, ভীষণ ধরেছে। তাহলে একটা কাজ কর, তুই ঘরে গিয়ে গোসল করে একটু বিশ্রাম নিয়ে নে। আমি গিয়ে তোর মাথাটা ম্যাসাজ করে দিয়ে আসবো, তাহলে ভালো লাগবে। হ্যাঁ ভাইয়া, তুমি যাও, অনেকটা পথ জার্নি করে এসেছো। ঠিক আছে, আমি তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। প্রিয়া, এই লাগেজগুলোর ভেতরে তোদের সবার জন্য কিছু জিনিস আছে, তুই লাগেজগুলো খুলে নিস। আচ্ছা ঠিক আছে। প্রেমের রুম সবসময় রুনা বেগম গুছিয়ে রাখেন। ওই ঘরে রুনা বেগম ছাড়া কেউ ঢুকে না। প্রতিদিন রুনা বেগম একবার করে ছেলের রুমে গিয়ে নিজ হাতে রুমটা গুছিয়ে রেখে আসতেন। প্রেমেদের অনেক বড় ডুপ্লেক্স বাড়ি, নিচে বিশাল বড় ড্রয়িং রুম, ডাইনিং রুম আর রান্নাঘর, আর উপরে সবার বেডরুম। প্রেম উপরে তার রুমে চলে গেল। প্রেম তার রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিল, আর ওদিকে মুক্তির রান্নাঘর থেকে প্রেমের জন্য নাস্তার কফি নিয়ে এলো। মুক্তি মা, কফিটা ঠান্ডা হয়ে যাবে, তুই কফিটা প্রেমের ঘরে দিয়ে আয়। মুক্তি মুখটা ফ্যাকাশে করে বলল, কি আমি যাব? না না, আমি না, প্রিয়া তুই এনে দে যা। মুক্তি, আমি এখন ভাইয়ার লাগেজগুলো খুলবো, আমি এখন যেতে পারবো না, তুই নিয়ে যা। তাহলে বুয়া তুমি নিয়ে যাও। মুক্তি, বুয়া নিয়ে যাবে কফি?
মুক্তি আবারও প্রিয়াকে অনুরোধ করে বলল, প্রিয়া তুই তো কফিটা দিয়ে এসেও লাগেজগুলো খুলতে পারতি। তুই কফিটা নিয়ে না গেলে রেখে দে, এত ঘ্যান ঘ্যান করিস না। মুক্তি সত্যি সত্যি কফির মগটা টেবিলে রেখে দিতে যাচ্ছিল, তখনই রিনা বেগম বলল, তুই কফিটা রেখে দিচ্ছিস? আমার ছেলেটার মাথা ব্যথা করছে, একটু কফি খেতে চাইছে, তুই কফিটা ঘরে গিয়ে দিয়ে আসলে সমস্যা কি? মুক্তি আর কিছু বলতে পারলো না, সে বাধ্য হয়ে প্রেমের ঘরে কফি নিয়ে গেল। রুনা বেগম আর প্রিয়া খুশি হলো, ওরা ইচ্ছে করে মুক্তিকে প্রেমের রুমে পাঠানোর জন্য এত কিছু করলো। মুক্তি প্রেমের রুমের সামনে গিয়ে উকিঝুঁকি দিচ্ছে। প্রেমের কোনো সাড়া না পেয়ে মুক্তি মনে করছে প্রেম মনে হয় বাথরুমে গোসল করছে। সেই ফাঁকা রুমে কফি দিয়ে চলে যাবে ভেবে রুমে ঢুকে গেল। রুমে গিয়ে মুক্তি রুমের চারপাশটা ভালো করে দেখে প্রেমকে দেখতে না পেয়ে সে খুব খুশি হলো। সে তাড়াতাড়ি বিছানার পাশে টেবিলের উপর কফিটা রাখতে যাচ্ছিল, ঠিক তখনই প্রেম বারান্দা থেকে ঘরে ঢুকলো। প্রেমকে দেখে মুক্তির হাত পা কাঁপতে শুরু করলো, তার হাত থেকে কফিটা পড়ে যাচ্ছিল। সেই সময় প্রেম দৌড়ে এসে কফির মগটা ধরে ফেললো, আর সেই সময় মুক্তির হাতে প্রেমের হাত পড়লো। মুক্তি কফির মগটা প্রেমের হাতে ছেড়ে দিয়ে তার হাতটা প্রেমের হাত থেকে সরিয়ে নিল। ভয়ে মুক্তির বুকের ভেতর কাঁপছে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ালে প্রেম তার সামনে গিয়ে পথ আটকে দিল। কি হয়েছে? তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন? মুক্তি কিছু বলছে না। প্রেম আবার জিজ্ঞেস করলো, তুমি কি আমাকে ভয় পাচ্ছ মুক্তি? কিন্তু কেন? মুক্তি আমতামতা করে বলল, কই না তো, ভয় পাচ্ছি না তো। প্রেম একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে ভয় না পেরে এখানে বসো। না না, আমাকে এখন যেতে হবে। এই কথা বলে মুক্তি যেতে চাইলে প্রেম আবার মুক্তির সামনে এসে তার পথ আটকে দেয়। প্রেমের বারবার এই পথ আটকে দেওয়া মুক্তির একটুও ভালো লাগছে না, তার খুব অসহ্য লাগছে। মুক্তি বুঝতে পারছে না প্রেম এরকম কেন করছে, কিন্তু মুক্তি ভয়ে কিছু বলতেও পারছে না। যদি 5 বছর আগের মতো আবার থাপ্পড় মেরে দেয়। প্রেম ইচ্ছে করেই একটু জোর গলায় বলল, আমি যে বলেছি তুমি এখানে বসো, তুমি কি সেটা শুনতে পাচ্ছ না? মুক্তি ভয় পেয়ে বিছানায় বসে পড়ল। প্রেম একটা চেয়ার টেনে এনে মুক্তির ঠিক সামনে এসে বসলো। মুক্তির এসব দেখে খুব অবাক লাগছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, আচ্ছা তুমি যে আমার জন্য কফি আনলে, কফিটা তো ঠান্ডা হয়ে গেছে। আমি তাহলে আবার কফি বানিয়ে নিয়ে আসছি। এই বলে মুক্তি উঠতে যাচ্ছিল। না না, আর কফি বানাতে হবে না, তুমি বসো। না মানে আমি তাহলে এখন যাই? এত তাড়া কিসে তোমার? তোমার সাথে তো ভালো করে কথা হলো না। আচ্ছা মুক্তি, আমি এতদিন বিদেশ থাকলাম, তুমি তো একটা বারের জন্য আমাকে ফোন দাওনি। তুমি কি আমার উপর অভিমান করে আছো? মুক্তি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। সে কিছু বলল না। প্রেম বুঝতে পারলো মুক্তি এখনো তার উপর অভিমান করে আছে। সে একটু হেসে মুক্তির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই সুন্দরী বাগদিটার অভিমান ভাঙাতে আমার কত কাঠখড় না পোহাতে হবে আল্লাহই জানে। আমি যাই, ফুপুমণি মনে হয় আমাকে ডাকছে। এই বলে মুক্তি প্রেম কিছু বলার আগে দৌড়ে চলে গেল। এই মুক্তি শোনো। কিন্তু না, মুক্তি চলে গেছে। প্রেম বিছানায় শুয়ে মনে মনে বলতে লাগলো, মুক্তি আমি যে তোমার জন্য বিদেশ থেকে ছুটে এসেছি, তুমি কি তা বুঝতে পারবে? আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই, তুমি কি তা বুঝতে পারবে? আমি যে তোমাকে আমার বুকে সারা জীবনের জন্য রাখতে চাই, তুমি কি তা বুঝতে পারবে? এসব ভাবতে ভাবতে প্রেম একসময় ঘুমিয়ে পড়লো। ওদিকে মুক্তি প্রিয়াকে বলছে, আচ্ছা প্রিয়া, প্রেম ভাইয়া আসবে তুই জানতিস, কিন্তু তুই আমাদের বলিসনি কেন? বললে কি হতো? আরে না, আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া আমাকে বলতে বারণ করেছে। ভাইয়া নাকি আমাকে সারপ্রাইজ দিতে চায়, এই জন্য। মুক্তি বুড়োটা কুচকিয়ে মুখে একটা ভেঙচি কাটলো। প্রিয়া মুক্তিকে দেখে সেও একটা ভেঙচি কাটলো। আমার ছেলেটা আসলে পাগল, তাই যেই সময় যা মন চায় সে সেটাই করে। মুক্তি পেছন থেকে রুনা বেগমকে জড়িয়ে ধরে প্রিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, হ্যাঁ ফুপুমণি ঠিক বলেছ, তোমার ছেলেটা আসলে অর্ধেক পাগল আর তোমার মেয়েটা হলো পুরোপুরি পাগল। কি বলি তুই আমাকে? আমি পাগল? এই বলে প্রিয়া মুক্তির দিকে তেড়ে গেলে আর মুক্তিও সাথে সাথে দৌড় দিল। তার পুরো বাড়িতে হাসাহাসি করে ছোটাছুটি করছে। রুনা বেগম তাদের এই মজার দুষ্টমি খুব ভালো লাগে। তিনি চায় তার বাড়িটা সব সময় এরকম হাসি খুশি মজার দুষ্টমিতে ভরে থাকুক। তাই তো উনি মনে প্রাণে চান মুক্তি এই বাড়ির বউ হোক। মুক্তিকে ছাড়া এই বাড়ির মানুষগুলোকে কেউ সহজ বুঝবে না। তিনি ভাবছেন প্রেম চলে এসেছে আগে, ব্যবসার সবকিছু তাকে বুঝিয়ে দিয়ে তারপর প্রেমকে বিয়ের কথা বলবে। এর মধ্যে প্রেম মুক্তিকে ভালো করে দেখুক, বুঝুক।
যদি ছেলেটার মনে অন্য কিছু থেকে থাকে। না, ছেলেটাকে কয়েকদিন সময় দিতে হবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে বুয়া রুনা বেগমকে ডাক দিল। খালাম্মা, খাবার কি গরম করে ফেলবো নাকি আরো পরে করব? রুনা বেগম ঘড়ির দিকে তাকিয়ে দেখেন রাত 8টা বাজে। হ্যাঁ, গরম করে ফেলো। আমি প্রেমকে ডেকে নিয়ে আসি। ছেলেটা আসার পর কিছু মুখে দেয়নি, মনে হয় খুব খিদে পেয়েছে। আর ওদিকে মুক্তি আর প্রিয়া সোফায় বসে ফোনে কি যেন দেখাদেখি করছে। রুনা বেগম তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, এই শোন, তোরা দুইজন নিচেই থাকিস, আবার উপরে চলে যাস না। আমি প্রেমকে ডেকে নিয়ে আসি রাতের খাবার খাওয়ার জন্য। তারা দুজনই মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। রুনা বেগম উপরে প্রেমের রুমে চলে গেলেন। রুনা বেগম প্রেমের ঘরে গিয়ে দেখেন প্রেম এখনো ঘুমিয়ে আছে। রুনা বেগম বেশ কিছুক্ষণ আগে প্রেমের রুমে এসে দেখে প্রেম ঘুমিয়ে আছে, তাই ঘুম থেকে প্রেমকে না ডেকেই চলে গিয়েছিলেন। এখনো রুনা বেগম ছেলেকে না ডেকে কিছু সময় মন ভরে ছেলেকে দেখলেন। অনেকদিন ছেলেকে দেখেননি, যেন ছেলেটার দিকে তাকিয়ে থাকে ইচ্ছে করছে। একটু পর প্রেমের মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে লাগলেন। প্রেম ঘুমের মধ্যে বুঝতে পারলো তার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। সে মুখ ঘুরিয়ে দেখে তার মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে একটু মাথাটা এগিয়ে নিয়ে মায়ের কোলে মাথাটা রাখলো। মা, কতদিন তুমি আমাকে আদর করে দাওনি, আমাকে একটু আদর করো মা। রুনা বেগম একটু হেসে প্রেমের কপালে চুমু দিলেন, তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বাবা, এখন উঠে খাবার খেয়ে নে, পরে আবার একেবারে সকাল পর্যন্ত ঘুমিয়ে নিস। মা, এখনই খেয়ে নেব, মাত্র তো 8টা বাজে। হ্যাঁ, কিন্তু তুই এসে তো কিছু খাসনি, তোর তো খিদে পেয়েছে। না মা, আমার এখনো খিদে পাইনি। তুমি একটু বসো, আমি তোমার করে মাথা রেখে শুয়ে থাকি। আচ্ছা বাবা, তুই শুয়ে থাক, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেই। মা, তোমার এই আদর আমি বিদেশ থেকে খুব মিস করেছি। যখনই তোমার কথা মনে পড়তো তখন খুব মন খারাপ হতো, মনে হতো এক্ষুনি তোমার কাছে ছুটে চলে আসি। রুনা বেগম ছেলেকে আবার কপালে একটা চুমু দিল। আমারও তোর কথা প্রতি রাতে মনে পড়েছে বাবা। তোর কথা মনে পড়লে এই ঘরে এসে তোর বিছানা, তোর জিনিসপত্র, তোর ছবিতে হাত বুলাতাম। বাবা, তুই এখন চলে এসেছিস, এখন সব ব্যবসা বাণিজ্যের দায়িত্ব বুঝে নে। আমার এখন বয়স হয়েছে, আমি এখন বিশ্রাম নিব, তারপর সুন্দর আর ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব, যাতে এই সংসারটার দায়িত্ব বুঝে নিতে পারে। তারপর আমি নিশ্চিন্ত হব। মায়ের মুখে বিয়ের কথা শুনে প্রেমের মুক্তির মুখটা ভেসে উঠল। সে একটু মুচকি হেসে বিছানা থেকে উঠে বসলো। মা, আমি চলে এসেছি, এখন তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। মুক্তির কথা ভেবে প্রেম মাকে বলল, তোমার যা পছন্দ আমি তাই তোমাকে এনে দেবো মা, তোমার পছন্দই আমার পছন্দ। রুনা বেগম খুব খুশি হলেন। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। প্রেম খুব খুশি হলো। তারা মা ছেলে মিলে আরো অনেকক্ষণ গল্প করলো। আচ্ছা বাবা, এখন নিচে চল, খাবার খেয়ে নে। তুই যতক্ষণ না খাবি ততক্ষণ আমার শান্তি লাগবে না। প্রেম একটু হেসে বলল, ঠিক আছে, চলো নিচে যাই। প্রেম আর রুনা বেগম নিচে নেমে গেলেন। প্রিয়া আর মুক্তি এখনো ফোন দেখে হাসাহাসি করছে। প্রেম গিয়ে তাদের সাথে অন্য একটা সোফায় গিয়ে বসলো। ফুপুমণি, খাবার কি টেবিলে দিতে বলবো? তুই বস, আমি বলছি। রুনা বেগম বলার পরও মুক্তি সোফা থেকে উঠে রুনা বেগমের পেছন পেছন রান্নাঘরে গেল। মুক্তি যাওয়ার পর প্রেম প্রিয়ার কাছে গিয়ে বসলো। প্রিয়াকে দুষ্টমি করে মাথায় একটা টোকা দিল। ভাইয়া, তুমি শুধু আমাকেই মানো, আমি তোমার কত উপকারে আসতে পারি তা তুমি জানো? ও তাই নাকি? জি হ্যাঁ, আমাকে ছাড়া তুমি মুক্তি ম্যামকে কোনোভাবেই পটাতে পারবে না। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা ভাইয়া, মুক্তিকে সরাসরি দেখে তোমার কেমন লাগলো বলো তো? মুক্তিকে আমার কেমন লেগেছে আমি তো সেটা তোকে বলে বোঝাতে পারবো না, সেই ভাষা আমার নেই। ওর সৌন্দর্যের তুলনায় আমি পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। বাবা, মুক্তিকে প্রথম দিনের দেখাতেই আমার ভাই এত রোমান্টিক হয়ে গেল। বাকি দিন তো পড়েই আছে, পরে তো মুক্তি প্রেমে একেবারে পাগল হয়ে যাবে। তারা দুই ভাই বোনই একসাথে হেসে উঠলে। ওইদিকে টেবিলে খাবার দেওয়া হচ্ছে। রুনা বেগম প্রেম আর প্রিয়াকে টেবিলে বসতে বলে রান্নাঘরে মুক্তির কাছে গেলেন। রান্নাঘরে মুক্তি খাবার বেড়ে দিচ্ছে আর বোয়া খাবার এনে টেবিলে রাখছে। মুক্তি, আয় মা, টেবিলে এসে বস। ফুপুমণি, তুমি গিয়ে বসো, আমি একটু পরে খাবো। কেন পরে কেন? তুই এখনই আমাদের সাথে বসে খাবি। আয়, এখনই আয়।
এই কথা বলে রুনা বেগম মুক্তির হাত ধরে টেনে টেবিলের সামনে নিয়ে গেল। চেয়ারটা টেনে মুক্তিকে ধরে চেয়ারে বসিয়ে দিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। প্রিয়া সেটা লক্ষ্য করে মুচকি মুচকি হাসছে। রুনা বেগমও টেবিলে বসে পড়লেন। রুনা বেগম সবাইকে খাবার বেড়ে দিলেন। মা, আমি তোমার হাতে খাবো, কতদিন তোমার হাতে খাই না। আয় বাবা, আজ আমি তোকে খাইয়ে দিই। রুনা বেগম হাসলেন। প্রিয়া জেলাস ফিল করে প্রেমকে মুখ ভেঙচি কাটলো। প্রিয়াকে দেখে রুনা বেগম, প্রেম, মুক্তি হাসলো। রুনা বেগম প্রেমকে খাইয়ে দিতে দিতে বললেন, প্রেম, তুই তো হঠাৎ করে এসে পড়েছিস, আত্মীয় স্বজন কেউ জানে না, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। তোর চাচি ফুপু কিন্তু আমাকে দোষারোপ করেছেন, ওনারা বলছেন তুই আসবি, আমি এটা ওনাদের কাছ থেকে লুকিয়েছি। আচ্ছা মা, আমি সবাইকে ফোন করে বুঝিয়ে বলবো। হ্যাঁ বাবা, তুই সবার সাথে ফোনে কথা বলিস আর সময় করে দেখাও করে আসিস। আচ্ছা মা। তোর মামার বাড়ির ফোন করেছিলাম, তোর মামারা বলেছে তোকে নিয়ে তোর মামার বাড়ি যেতে। আচ্ছা যাবো। মা, নানুর হাঁটুর ব্যথাটা কমেছে? না বাবা, কমেনি। তোর মামারা তো অনেক ডাক্তার দেখিয়েছে, আসলে বয়স হয়েছে তো। তোর নানু তো তুই এসেছিস শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, বলছেন তিনি মারা যাওয়ার আগে তুই চলে এসেছিস, এবার তোর মুখ দেখে নাকি মরতে পারবেন। তুই গিয়ে তোর নানুর কাছে গিয়ে কয়েকদিন থেকে আসিস। হ্যাঁ মা, যাব। আচ্ছা যাবো তো, আমরা সবাই যাব। এরই মধ্যে সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে। সবাই গিয়ে সোফায় বসলো। কিন্তু মুক্তি প্রতিদিনের মতো খাওয়া শেষে বুয়াকে সবকিছু গোছাতে সাহায্য করে আজও তাই করছে। মুক্তি, বুয়া এগুলো করতে পারবে, তুই এখানে এসে বস মা। আফামনি, আমি তো পারুম, আপনি যান। মুক্তি কারো কথারই কোনো উত্তর দিল না। রুনা বেগম সবসময় তাকে কাজ করতে নিষেধ করে, কিন্তু মুক্তি কাজ ছাড়া থাকতেই পারে না। এরই মধ্যে মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তি ফোন হাতে নিয়ে দেখে রত্না বেগম ফোন করেছে। কে ফোন করেছে? বড় মা ফোন করেছে। ফোনটা ধর। মুক্তি ফোন রিসিভ করলো। হ্যালো বড় মা। কি রে, তোর ফুফুমণি কোথায়? ছেলেকে পেয়ে কি ফোন হাত থেকে ঝেড়ে ফেলে দিয়েছে? কতবার ফোন করছি, ফোনে পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে, আমি ফুপুমণিকে দিচ্ছি, তুমি কথা বলো। মুক্তি তার ফোনটা রুনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলল, ফুপুমণি, বড় মা তোমার সাথে কথা বলবে। রুনা বেগম মুক্তির ফোনটা হাতে নিল। হ্যাঁ বলো বড় ভাবি। কি ব্যাপার, ছেলে এসেছে শুধু ভাইদের জানিয়েছো, আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না? আমরা কি প্রেমকে তার মামাদের থেকে কম ভালোবেসেছি? কি বলছো বড় ভাবি, তুমি সেটাই মনে করো বুঝি? আসলে প্রেম হঠাৎ করেই চলে এসেছে, এখন আমি কাকে ছেড়ে কাকে ফোন করে জানাবো বুঝতে পারছি না, তাই মনে করেছি এখন প্রেমের মামাদের জানিয়ে দেই। তোমরা তো ভাইদের কাছ থেকেই জানতে পারবে, পরে তোমাদের কাছে ফোন দিব। আরে না না, আমি তো এমনি মজা করেছি। প্রেম দেশে এসে আমরা তাতেই খুশি। প্রেমকে নিয়ে কবে আসবে বলো? কতদিন প্রেমকে দেখি না। মা তো প্রেমকে দেখার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ বড় ভাবি, মায়ের কথাই প্রেমকে এতক্ষণ বলছিলাম। ঠিক আছে, প্রেমকে নিয়ে আসবো কয়েকদিনের মধ্যে। নাও প্রেমের সাথে কথা বলো। রুনা বেগম মুক্তির ফোনটা প্রেমের দিকে এগিয়ে দিলেন। প্রেম ফোনটা হাতে নিয়ে রত্না বেগমের সাথে কথা বলল। আসসালামু আলাইকুম বড় মামি, কেমন আছেন? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি বড় মামি, ভালো আছি। প্রেম অনেকক্ষণ তার মামার বাড়ির সবার সাথে কথা বলল। প্রেমের মেজো মামি, নানু, মামাতো ভাই সবার সাথেই কথা বলল। এমনিতেও প্রেম বিদেশে থেকেও সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলতো, তাদের খোঁজ খবর নিত। প্রেমের খুব ভালো লাগছে সবার সাথে কথা বলে। প্রেমের নানু তো প্রেমের সাথে কথা বলে কেঁদে ফেলেছেন, প্রেমকে দেখতে চাচ্ছেন। প্রেম তার নানুকে আশ্বাস দিল সে তার নানুছে যাবে। সবার সাথে কথা বলা শেষ করে প্রেম ফোন রেখে দিল। যেহেতু ফোনটা মুক্তির, তাই মুক্তির ছবি ফোনের স্ক্রিনে ভেসে উঠল। ছবিটা খুব সুন্দর ছিল। প্রেম ফোনটা হাতে রেখে ছবিটা একদৃষ্টিতে দেখছিল। সেই সময় প্রেমের ধ্যান নষ্ট করে মুক্তির ফোনে রিং বেজে উঠল। প্রেম দেখতে পেল ডক্টর আকাশ নামে সেভ করা নাম্বারে একজন কল দিয়েছে। এই ডক্টর আকাশ যে সেই ডক্টর আকাশ, প্রেম তা ভালো করেই বুঝতে পারল। মুক্তির ফোনে ডক্টর আকাশের কল দেখে প্রেম তেলে বেগুনে জ্বলে উঠল। তার ইচ্ছে হচ্ছে ফোনটা এই মুহূর্তে হাঁচাড় মেরে ভেঙে ফেলতে। ঠিক সেই সময় রান্নাঘর থেকে মুক্তি তার ফোনের রিং শুনে দৌড়ে এলো। মুক্তি এসে দেখে ফোনটা প্রেমের হাতে। প্রেম একদৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে আছে। সে তার হাতটা তার ফোনটা নেওয়ার জন্য প্রেমের দিকে এগিয়ে দিল। প্রেম বড় বড় চোখ করে মুক্তির দিকে তাকালো।
সে ফোনটা মুক্তির হাতে না দিয়ে শুধু রাগে চোখে মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি বুঝতে পারছে না কি হয়েছে। সেই সময় রুনা বেগম বলল, প্রেম, মুক্তির ফোনে কল এসেছে, মুক্তির ফোনটা দিয়ে দে। তখন প্রেম ফোনের দিকে তাকিয়ে দেখলো ডক্টর আকাশের কলটা কেটে গিয়েছে। প্রেম তখন মুক্তির ফোনটা মুক্তির হাতে দিল। মুক্তি ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে আবারও ডক্টর আকাশের কল আসলো। প্রেম মুক্তির দিকে তাকানো। মুক্তি ফোনের দিকে তাকিয়ে দেখে ডক্টর আকাশ ফোন করেছে। সে খুব হতভম্ব হয়ে গেল। সে কাঁপা কাঁপা হাতে কলটা কেটে দিল। ফোনটা কেটে দিলি কেন? কে ফোন করেছে? না, এমনি রং নাম্বার মনে হয়। মুক্তি মিথ্যে বলল। প্রেম সেটা বুঝতে পারলো। প্রেমের খুব রাগ হচ্ছে। এরই মধ্যে আবারও মুক্তির ফোনে রিং বাজলো। মুক্তি আবারও কলটা কেটে দিল। মুক্তি বুঝতে পারলো এখানে তার বেশিক্ষণ থাকা যাবে না। সে রুনা বেগমকে বলল, ফুপুমণি, আমি ঘরে চলে যাই। হ্যাঁ যা মা, গিয়ে ঘুমিয়ে পড়। প্রেম বাবা, তুইও গিয়ে ঘুমিয়ে পড়, কাল সকালে আবার কথা হবে। প্রিয়া, তুইও যা, ঘুমিয়ে পড়। সবাই উপরে যার যার রুমে চলে গেল। কিন্তু প্রেমের কি ঘুম আসবে? সে ছটফট করছে, কারণ সে জানে মুক্তি এখন ডক্টর আকাশের সাথে সারা রাত জেগে কথা বলবে। পাশে মেয়ে মুক্তি অন্য একটা ছেলের সাথে সারা রাত কথা বলবে, আর প্রেম সেটা জেনেও খুব কাছাকাছি থেকেও কিছু করতে পারছে না। প্রেমের খুব আফসোস হচ্ছে। সেই সময় যদি মুক্তির ফোনটা হাসার মেরে ভেঙে ফেলতো তাহলে খুব ভালো হতো। প্রেমের এই মুহূর্তে ইচ্ছে করছে মুক্তির রুমে গিয়ে খুব ভালো করে ওকে বুঝিয়ে দিয়ে আসতে, যে সে ছাড়া অন্য কোনো ছেলের কথা মাথায় না রাখতে। কিন্তু সেটা কি ঠিক হবে? এত রাতে একটা মেয়ের ঘরে যাওয়া, তার উপর মুক্তি জানে না যে প্রেম মুক্তিকে ভালোবাসে। মুক্তি প্রেমকে দেখে ভয় পেয়ে যেতে পারে, আর প্রেমের মা যদি জানতে পারে তাহলে প্রেমকে খারাপ ভাবতে পারে। অনেক কিছু চিন্তা করে প্রেম কোনো উপায় খুঁজে পাচ্ছে না। আবার যখন আকাশের সাথে মুক্তির কথা বলাটা প্রেমের মাথায় আসছে, তখন তার বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। সে একবার রকিং চেয়ারে বসছে, আবার হাঁটছে, আবার বিছানায় শুয়ে গড়াগড়ি করছে, কিন্তু তার কিছুই ভালো লাগছে না। প্রেম বারান্দায় গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার পাশের বারান্দায় চোখ পড়লো মুক্তির ফোনে কথা বলছে। প্রেমের পাশের রুমটা মুক্তির, আর তার পাশের রুমটা প্রিয়ার। প্রেম লক্ষ্য করলো মুক্তি বেশ হাসি খুশি মুখে ফোনে কথা বলছে। সে বুঝতে পারলো মুক্তি ডক্টর আকাশের সাথেই কথা বলছে। সে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলো মুক্তিকে, কিন্তু মুক্তি ফোন রাখার নামই নেই। মুক্তি ফোনে কথা বলছে আর হাসাহাসি করছে। অজান্তে প্রেমের দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। সেই দৃশ্য সহ্য করতে পারছে না, কিন্তু তার এই মুহূর্তে কিছু করার নেই। প্রেম ভাবছে মুক্তি ডক্টর আকাশের সাথে কথা বলছে, কিন্তু মুক্তিকে আদৌ ডক্টর আকাশের সাথে কথা বলছে? ওই দিনের পর থেকে মুক্তি তো ডক্টর আকাশের ফোন রিসিভই করে না, বারবার ফোন কেটে দেয় অথবা ফোন সুইচ অফ করে দেয়। মুক্তি আকাশকে ঘৃণা করে না, তার খুব খারাপ লাগে এভাবে আকাশকে ইগনোর করতে, কিন্তু মুক্তির কিছু করার নেই। তাহলে মুক্তি কার সাথে এত সময় যাবৎ হেসে হেসে কথা বলছে? মুক্তির খুব কাছের একটা মানুষ আছে যার সাথে মুক্তি কথা না বলে থাকতেই পারে না, সেও মুক্তির সাথে কথা না বলে থাকতে পারে না। মুক্তিকে তার মতো করে কেউ এত ভালো করে বুঝে না। মুক্তির চোখ দেখেই সে সবকিছু বুঝে যায়। মুক্তির বাবার পরে মুক্তির সব ইচ্ছে, আবদার, প্রয়োজন, রাগ, অনুরাগ সবকিছু মুক্তি যা তার কাছে ব্যক্ত করতে পারে। তারা দুজন দুজনে থেকে যত দূরেই থাকুক না কেন, কেন তাদের কাছে মনে হয় তারা খুব কাছাকাছি আছে। হ্যাঁ, মাঝে মাঝে সেই মানুষটা মুক্তির উপর খুব রাগ দেখায়, কিন্তু সেই রাগটা কিসের জন্য সেটা মুক্তি ঠিকই বুঝতে পারে। আগে সে কিছুই বুঝতে পারতো না, কিন্তু এখন সে সব বুঝতে পারে। হয়তো সে অনেক দেরিতেই বুঝতে পেরেছে, কিন্তু সেই মানুষটাও তো মুক্তিকে কোনো দিন কিছু বুঝতে দেয়নি। এই পাগলটা এমন কেন? মাঝে মাঝে তার খুব রাগ হয়, কিন্তু বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। আসলে পাগলটা মুক্তিকে রাগ করে থাকতেই দেয় না। মুক্তির এমন কথা নেই যা সে জানে না, আর সেও মুক্তির কাছে কোনো সময় কোনো কিছু গোপন করে রাখতে পারে না। শুধু সব থেকে বড় কথাটাই গোপন করে গেছে, প্রকাশ করতে পারে না। আজ যে প্রেম কাউকে না জানিয়ে হঠাৎ করে কানাডা থেকে চলে এসেছে, মুক্তি সেই কথাই ফোনে তার সাথে শেয়ার করছিল। কথা বলতে বলতে হঠাৎ মুক্তির চোখ পড়লো প্রেমের রুমের বারান্দার উপর কে যেন দাঁড়িয়ে আছে। মুক্তি ভালো করে লক্ষ্য করে দেখে প্রেম বারান্দায় দাঁড়িয়েছে। সে যেন তাকেই দেখছে, কিন্তু অন্ধকার ভালো করে বোঝা যাচ্ছে না। মুক্তি প্রেমকে দেখে রুমের ভেতর চলে গেল। প্রেম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, মুক্তি যদি আবার বারান্দায় আসে, কিন্তু মুক্তি আর আসেনি। প্রেম ঘরের ভিতরে চলে গেল। প্রেম বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, মুক্তি কি এখনো কথা বলছে ফোনে? মুক্তি ডক্টর আকাশের সাথে কি এত কথা বলে? এরই মধ্যে প্রেমের ফোনে রিং বেজে উঠলো। প্রেম ফোন হাতে নিয়ে দেখে গল্প ফোন করেছে। প্রেম ফোনটা রিসিভ করলো। হ্যালো। কিরে, কখন এসে পৌঁছেছিস? আর তো কিছু জানালি না। আরে বাড়িতে এসে আর সময়ই পাইনি তোদের জানানো। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। একে তো অনেকদিন পর এসেছিস, তো আবার আন্টিকে না বলে এসেছিস। তারপর আন্টি তোকে হঠাৎ করে দেখে খুব খুশি হয়েছেন, তাই না?
হ্যাঁ, খুব খুশি হয়েছে। আর হঠাৎ করে আমাকে দেখে মা খুব অবাকও হয়ে গিয়েছিল। হ্যাঁ, তা তো হবেই। অবাক হওয়ার মতোই তো কাজ করেছিস তুই। আমাদের সব বন্ধুদের কত ইচ্ছে ছিল তুই যখন আসবি তখন এয়ারপোর্টে আমরা সবাইকে সাদর সম্ভাষণা জানিয়ে নিয়ে আসবো, কিন্তু তুই সবাইকে বারণ করলি। তুই নাকি আন্টিকে সারপ্রাইজ দিবি, তো আন্টি তো অবাকই হবে। প্রেম একটু হাসলো, গল্প পাশ থেকে হাসলো। তো এখন কি করছিস? রুমে শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। না, আসলে আসার পর একটু সময় ঘুমিয়েছিলাম, তাই এখন আর ঘুম আসছে না। এতটা পথ জার্নি করে এসেও ঘুম আসছে না? ও, এই জন্যই মনে হয় ঘুম আসছে না। এই প্রেম শোন, আমরা কিন্তু কাল সব বন্ধুরা একসাথে দেখা করব। তোকে কতদিন দেখি না, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। কোথায় দেখা করবি বল? কালই দেখা করবি? মানে, তোর কি আমাদের সাথে দেখা করার ইচ্ছে নেই? আরে না, আমি সেটা কখন বললাম। আচ্ছা শোন, তাহলে কাল তোরা সবাই আমার বাড়িতে চলে আয়। বাড়িতে কেন প্রেম? আমরা অন্য কোথাও দেখা করি। দেখ, অনেকদিন পর বাড়িতে এসেছি, তোদের সাথে থাকলে অনেকটা সময় থাকতে হবে। আর আজ এসে কালই যদি বাড়ি থেকে সারাদিনের জন্য বেরিয়ে যাই তাহলে মায়ের মনটা খারাপ হয়ে যাবে। তাই বাড়িতে চলে আয়, ইচ্ছে মতো আড্ডাও দেওয়া যাবে আর মায়ের চোখের সামনেও থাকা যাবে। সব ঠিক আছে, কিন্তু বাড়িতে আন্টিকে শুধু শুধু কষ্ট দিয়ে লাভ আছে? এই জন্য বলছিলাম। হ্যাঁ, অবশ্য তুই চলে যাওয়ার পর তোদের বাড়িতে আমাদের যাওয়া হয়নি। কখনো সখনো অফিসে আন্টির সাথে গিয়ে দেখা করে আসতাম। আন্টি তো সব সময় বলতো বাড়িতে যেতে, কিন্তু বাড়িতে যাওয়া হয়নি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি। আর তুই মাকে চিনিস না, মা কখনো বিরক্ত হবে না। আমি মাকে বলে দিব। তোরা কাল কখন আসবি সেটা বল। আমি সবার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে বলবি অবশ্যই আসতে। আচ্ছা ঠিক আছে। গল্প ফোনটা কেটে দিল। প্রেম ফোনটা হাতে নিয়ে ভাবছে, মুক্তি কি এখনো ডক্টর আকাশের সাথে কথা বলছে? আচ্ছা দেখি তো মুক্তি আবার বারান্দায় এসেছে কিনা। এই বলে প্রেম ফোনটা টেবিলের উপর রেখে বারান্দায় চলে গেল, কিন্তু মুক্তির রুমের বারান্দায় কেউ নেই। প্রেম মনে মনে ভাবছে, মুক্তি মনে হয় ঘুমিয়ে পড়ছে, এতক্ষণ তো আর ডক্টর আকাশের কথা বলবে না। কিন্তু পরক্ষণেই আবার তার মনে হলো যদিও এখনো কথা বলে, কিন্তু সে আবার নিজেকে নিজে সান্ত্বনা দিল, না, মুক্তি মনে হয় ঘুমিয়েই পড়েছে। এরই মধ্যে প্রেমের ফোনে রিং বেজে উঠল। প্রেম ঘরে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে তার সব বন্ধুরা কল করেছে গ্রুপে। সে কল রিসিভ করলো। তারা সব বন্ধুরা একসাথে অনেকক্ষণ কথা বলল। পরের দিন রুনা বেগম নামাজ পড়ে আর ঘুমায়নি। প্রেমের পছন্দের সব নাস্তা নিজের হাতে বানালেন। মুক্তি রুনা বেগমকে সাহায্য করলো। রুনা বেগম সবসময় রান্না করেন না, তিনি অফিসের কাজে সবসময় পান না। বেশিরভাগ সময় মুক্তি রান্না করে, আর মুক্তির সময় না পেলে বুয়া রান্না করে। মুক্তির হাতের রান্না পাকা গৃহিণীর মতো, এমন কিছু নেই যা সে রান্না করতে পারে না। দেশি বিদেশি সব রান্নাই সে পারে। মুক্তির রান্না করতে খুব ভালো লাগে। শুধু রান্না না, ঘরের সব কাজ নিজের হাতে করতে মুক্তির খুব ভালো লাগে। রুনা বেগম সকলের নাস্তা বানানো শেষ করে বুয়াকে বললেন রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে। তারপর মুক্তিকে নিয়ে ড্রয়িং রুমে চলে এলেন। মুক্তি আর রুনা বেগম সোফায় বসে চা খাচ্ছে আর গল্প করছে। তারা প্রেম আর প্রিয়ার জন্য অপেক্ষা করছে। তারা দুই ভাই বোন এখনো ঘুমিয়ে আছে। রুনা বেগম একটু পর মুক্তিকে বললেন, মুক্তি, তুই গিয়ে প্রিয়াকে ঘুম থেকে ডেকে নিয়ে আয়। এই মেয়েটা যে কবে বুঝবে, তোর থেকে তো কিছু শিখতে পারে। শ্বশুর বাড়ি গিয়ে মেয়েটা যে কি করবে আমি চিন্তা করে পাই না। আস্তে আস্তে সব শিখে ফেলবে ফুপুমণি, তুমি চিন্তা করো না। আর প্রিয়া তো অনেক কিছুই পারে। হ্যাঁ পারে, একটা করতে এসে আরো 10টা নষ্ট করে। এভাবেই তো শিখবে ফুপুমণি। মুক্তি শোন, এখন প্রেম বিদেশ থেকে চলে এসেছে, কয়েকদিন পর রাহুলও বিদেশ থেকে চলে আসবে। রাহুল চলে এলেই তো রাহুলের বাড়ির লোকজন প্রিয়াকে ওদের বাড়িতে নিয়ে যেতে চাইবে। তুই এখন থেকে সবসময় প্রিয়ার সাথে সাথে রাখবি, আর সব কাজ ওকে শিখিয়ে দিবি, বুঝতে পেরেছিস? মুক্তি হেসে বলল, আচ্ছা ঠিক আছে ফুপুমণি, সব কাজ শিখিব। মুক্তিকে কাকে কাজ শেখাতে বলছো মা? মুক্তি আর রুনা বেগম পেছন ফিরে তাকিয়ে দেখে প্রিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। আর কার কথা বলবো? তোর কথা বলছি। কি, আমার কথা? কেন? আমি তো সব কাজ পারি। হ্যাঁ, তুমি যে কতটুকু পারো সেটা আমরা সবাই জানি। মুক্তি, তুই কিছু বলছিস না মাকে? তুই মাকে বল আমি সব কাজ পারি। আমি বলছি তো ফুপুমণিকে, প্রিয়া সব কাজ পারে। প্রিয়া হেসে মুক্তিকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। না রে মা, এরকম করলে চলবে না। মেয়েদের সবকিছু শিখতে হয়। মুক্তিকে দেখছিস না, মেয়েটা সব কাজে পারদর্শী। ফুপুমণি, তুমি শুধু আমার কথা বলছো কেন? আমরা দুজনেই তো তোমার কাছ থেকে শিখবো।
তুমি তো ঘরে বাইরে সব জায়গায় সমানভাবে কাজ করছো, সংসার সামলাচ্ছ, আবার অফিসও সামলাচ্ছ। আমরা তো তোমার থেকেই শিখবো। মুক্তি রুনা বেগমকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরলো। তারপর প্রিয়াও গিয়ে তার মাকে জড়িয়ে ধরলো। রুনা বেগমের চোখে পানি চলে এলো। প্রেমের উপর থেকে তাদের এই ভালোবাসা দেখছিল। প্রেম নিচে নেমে এলো। প্রেমকে দেখে রুনা বেগম বললেন, আয় বাবা, আমার কাছে এসে বস। প্রেম তার মায়ের কাছে গিয়ে বসে মাকে জড়িয়ে ধরলো। রুনা বেগম বুয়াকে বললেন টেবিলে নাস্তা দিতে। রুনা বেগম প্রিয়া আর মুক্তিকে উদ্দেশ্য করে বললেন, কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? সোফায় এসে বস। আমি রান্নাঘরে যাচ্ছি, তোমরা বসো। প্রিয়া গিয়ে সোফায় বসতে যাচ্ছিল। ঠিক তখনই রুনা বেগম প্রিয়াকে ধমক দিয়ে বললেন, কি হলো, তুই এসে বসছিস যে? যা, মুক্তির সাথে রান্নাঘরে যা। তুমিই তো বললে বসতে। রুনা বেগম একটু চোখ বড় করে তাকালেন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তো। এমন ভাবে তাকাচ্ছ কেন? হ্যাঁ, এই বলে প্রিয়া রান্নাঘরে চলে গেল। মা থাক না, আস্তে আস্তে শিখবে। না বাবা, মেয়েদেরকে ঘরের কাজ শিখতে হয়। এরই মধ্যে টেবিলে নাস্তা সাজানো হলো। রুনা বেগমকে নিয়ে টেবিলে বসলেন। মুক্তি, প্রিয়া কোথায় তোরা? আয়, আমরা বসে আছি তো। মুক্তি আর প্রিয়া রান্নাঘর থেকে রুনা বেগমের ডাক শুনে খাবার টেবিলে এসে বসলো। টেবিলে খাবার দিয়ে তোরা কোথায় চলে গিয়েছিলি? এই তো মা, রান্নাঘরেই তো ছিলাম। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। গোলাপি রঙের 3 পিস পরে মুক্তিকে খুব সুন্দর লাগছে। বাবা, তোর পছন্দের সব নাস্তা করেছি আজকে, সব খাবি। মা কষ্ট করে তুমি এত কিছু রান্না করছো কেন? এত সব তো খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যতটুকু খেতে পারিস ততটুকুই খা। ও মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বল বাবা। আমার সব বন্ধুরা আমার সাথে আজ বিকেলে বাইরে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি ওদের বলেছি বাসায় চলে আসতে। ভালো করেছিস বাবা, ওদের বল বাসায় আসতে। ওরা বাসায় আসলে আমারও ভালো লাগবে। তুই চলে যাবার পর ওরা সবাই আমার খোঁজ খবর নিয়েছে, ফোন করেছে, অফিসে গিয়ে দেখাও করেছে, কিন্তু বাসায় আসেনি। ওদের সবাইকে বল বাসায় আসতে, আর ওদের বলবি ওরা সবাই রাতের খাবার এখানেই খাবে। মা তোমার কষ্ট হয়ে যাবে, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিব। বাইরে থেকে খাবার অর্ডার করতে হবে না, রাতের রান্না সব মুক্তি করবে। রুনা বেগম মুক্তিকে উদ্দেশ্য করে বললেন, কি মুক্তি, পারবি না? মুক্তি হেসে বলল, পারবো ফুপুমণি। না মানে এত কষ্ট করার দরকার নেই। আর তাছাড়া আমি চেয়েছিলাম একটু চাইনিজ খাবারের আয়োজন করতে। রুনা বেগম একটু হেসে বললেন, সমস্যা নেই বাবা, তোর বাইরের রেস্টুরেন্ট থেকে অনেক ভালো হবে, তুই কোনো চিন্তা করিস না। প্রেম আর চোখে মুক্তির দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে। তারা সবাই সকালে নাস্তা খাওয়া শেষ করে নিল। প্রিয়া সোফায় বসে আছে। প্রেম গিয়ে প্রিয়ার কাছে বসলো। প্রিয়া। হ্যাঁ ভাইয়া। মুক্তির ফোন নাম্বারটা দে তো। প্রিয়া খুশি হয়ে বলল, কেন, মুক্তির সাথে ফোনে কথা বলবে? আমি ওর সাথে ফোনে কথা বলতে চাইলেই কি ও আমার সাথে ফোনে কথা বলবে? আর তাছাড়া ফোনে কথা বললে তো বিদেশ থেকেও ফোনে কথা বলতে পারতাম। আগে মহারানীর রাগ ভাঙাতে হবে, তারপর তো অন্য কিছু। তাহলে মুক্তির ফোন নাম্বার চাচ্ছ যে? শোন, মুক্তি কাল রাত ডক্টর আকাশের সাথে কথা বলেছে, কিন্তু ও কতক্ষণ ধরে ডক্টর আকাশের সাথে কথা বলেছে তা আমি জানি না। আমার কাছে যদি মুক্তির ফোন নাম্বার থাকতো তাহলে আমি ওর ফোনে কল দিয়ে বুঝতে পারতাম যে কতক্ষণ ফোনে কথা বলেছে। আর তাছাড়া আমার কাছে ওর নাম্বার থাকাটাও খুব জরুরি। হ্যাঁ সেটা তো জরুরি, কিন্তু তুমি কিভাবে জানলে যে মুক্তি ডক্টর আকাশের সাথে কাল রাতে কথা বলেছে? কাল রাতে মুক্তির ফোনটা আমার হাতে যখন ছিল তখন মুক্তির ফোনে একটা কল আসে, আর সেটা ফোনের সেভ নাম্বার ছিল। নাম্বারটা সেভ করা ছিল ডক্টর আকাশ নামে। ও বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি তোমাকে মুক্তির ফোন নাম্বার দিচ্ছি, তুমি সেভ করে নাও। প্রেম মুক্তির ফোন নাম্বার তার ফোনে সেভ করে নিল। তখনই মুক্তির ড্রয়িং রুমে এসে বুক সেলফে কিছু একটা খুঁজতে লাগলো। মুক্তি, কি খুঁজছিস তুই? কলম খুঁজছি। আমি তো বুক শেলফেই কলমটা রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না কেন। প্রেম তার পকেট থেকে একটা কলম বের করে মুক্তির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও কলম। মুক্তি কলমটা না নিয়েই দাঁড়িয়ে আছে। কি হলো, কলমটা নে। মুক্তি প্রেমের হাত থেকে কলমটা নিয়ে রান্নাঘরে চলে গেল। মুক্তি তার রান্নার যা কিছু দরকার সব একটা কাগজে লিস্ট করে করিম চাচার হাতে দিয়ে বাজারে পাঠিয়ে দিল।
মুক্তি প্রেমের কলমটা ফেরত দিতে ড্রয়িং রুমে গিয়ে দেখে প্রেম সেখানে নেই। প্রিয়া একা বসে ফোন টিপছে। প্রিয়া, প্রেম ভাইয়া কোথায়? ওনার কলমটা দিতে এসেছিলাম। প্রিয়া মনে মনে ভাবলো, ভাইয়া তো এখন তার রুমে গিয়েছে। মুক্তিকে কলমের বাহানা দিয়ে ভাইয়ার রুমে পাঠিয়ে দিই। ভাইয়া ভুলে তার ফোনটা রুমে রেখে চলে এসেছিল, তাই ফোনটা আনতে রুমে গেছে। আচ্ছা ঠিক আছে, এই নে ওনার কলমটা, উনি আসলে দিয়ে দিস। ভাইয়া তো এখন আসবে না, আমাকে বলে গেছে। তুই কলমটা ওর ঘরে গিয়ে রেখে দিয়ে আয়। ঠিক আছে, তুই গিয়ে কলমটা দিয়ে আয়। আমি কেন যাব? আমি এখন যেতে পারবো না। তুই নিয়েছিস, তুই গিয়ে দিয়ে আয়। আশ্চর্য, আমার কাজ আছে প্রিয়া, তুই একটু যেতে পারিস না? না, আমি এখন যেতে পারবো না। ঠিক আছে, আমি তাহলে কলমটা পরেই দিয়ে দিব। দেখিস এবার সেলফের কলমটার মতো এই কলমটাও হারিয়ে ফেলিস না। বিদেশি কলম কিন্তু অনেক দামি কলম, বোঝা যাচ্ছে? মুক্তির সচরাচর কোনো জিনিস হারায় না, তাও সে ভয় পেল যদিও হারিয়ে ফেলে। মিস্টার প্রেমের দামি কলম বলে কথা, আবার যদি এই কলমের জন্য চড় মেরে বসে, বলা তো চায় না। মুক্তি আবার প্রিয়াকে বলল, যা না প্রিয়া, প্লিজ তুই গিয়ে কলমটা দিয়ে আয়। না, আমি পারবো না, তুই গিয়ে দিয়ে আয়। মুক্তি প্রিয়ার উপর রাগ করে মুখ ভেঙচি দিয়ে উপরে চলে গেল। মুক্তি প্রেমের ঘরের সামনে গিয়ে থেমে গেল। দরজা খোলাই ছিল, কিন্তু সে ঘরে যেতে সংকোচ বোধ করছে। সে দরজায় কয়েকটা টোকা দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। তারপর সে কিছু একটা ভেবে ভিতরে গেল। ভেতরে গিয়ে দেখে প্রেম ফোনে তার বন্ধুর সাথে কথা বলছে। মুক্তি কিছু না বলে বিছানার পাশে টেবিলের উপর কলমটা রেখে চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রেম মুক্তির সামনে এসে পথ আটকে দিল। মুক্তি আর একটুর জন্য প্রেমের গায়ের উপরে পড়ে যেত। মুক্তি খুব আশ্চর্য হলো, প্রেম এরকম কেন করলো। মুক্তির সাথে সাথে প্রেমের থেকে দূরে সরে গেল। প্রেম তার বন্ধুকে একটু পরে ফোন দিবে, এই বলে ফোনটা কেটে দিল। মুক্তি, আসলে তোমাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? আসলে আমি মনে হয় তোমাকে খুব সমস্যায় ফেলে দিয়েছি। আমার বন্ধুদের জন্য রান্না করতে তোমার খুব কষ্ট হবে। না না না, এরকম কিছু না। আমার রান্না বান্না করতে ভালোই লাগে। রান্না আমার শখ, তাই এটা করতে আমার কখনো খারাপ লাগে না। সত্যি বলছো? তুমি বিরক্ত হওনি তো? না। মুক্তি অন্য পাশ ফিরে কথা বলছে, প্রেমের দিকে তাকাচ্ছেই না। প্রেম একটু হাসলো। ঠিক আছে, আমি এখন যাই। আমার আরেকটা কথা জানার ছিল। কি কথা? আচ্ছা, ডক্টর আকাশকে? মুক্তি খুব অবাক হলো। সে ভাবছে প্রেম ভাইয়া ডক্টর আকাশের কথা জানলো কিভাবে। আপনি ওনাকে কিভাবে চেনেন? না, আমি চিনি না। আসলে কাল রাতে তোমার ফোনটা আমার হাতেই ছিল, তখনই ডক্টর আকাশ নামে কেউ একজন ফোন করেছিল। আর আমার যদি ভুল না হয় তাহলে তুমি কাল অনেক রাত পর্যন্ত তার সাথেই কথা বলছিলে। তাহলে আপনি কাল রাতে বারান্দা থেকে আমাকে দেখছিলেন? হ্যাঁ, আমি দেখেছি তুমি অনেকক্ষণ যাবৎ ফোনে কথা বলছিলে। তুমি কি আমাকে বলবে ডক্টর আকাশকে? ডক্টর আকাশকে সেটা আপনি জেনে করবেন। আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। এই বলে মুক্তি প্রেমের পাশ কাটিয়ে চলে গেল। মুক্তি শোনো। কিন্তু মুক্তি চলে গেল। প্রেম মনে মনে ভাবছে, মুক্তি ডক্টর আকাশের কথা তার কাছে লুকিয়ে গেল। কেন লুকিয়ে গেল? আমি কষ্ট পাবো বলে? তাহলে কি মুক্তি আমাকে ভালোবাসে? প্রেম একটু হাসলো, কিন্তু পরক্ষণেই তার মনে হলো, না, ও যদি সত্যি সত্যি ডক্টর আকাশকে ভালোবেসে থাকে তাহলে তো মুক্তি আমার থেকে ইচ্ছে করে এই বিষয়টা লুকিয়েছে। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা সঠিক? মুক্তি কি আমাকে ভালোবাসে বলে ডক্টর আকাশকে আমার কাছ থেকে লুকিয়েছে, নাকি আকাশকে ভালোবাসে বলে সে আমার কাছ থেকে আকাশকে লুকিয়েছে? এসব ভাবতে ভাবতেই তার ফোনে রিং বেজে উঠল। হ্যালো। হ্যাঁ বল, ফোন করেছিলি আমায়? আসলে আমার ফোনটা সাইলেন্ট থাকায় শুনতে পাইনি। হ্যাঁ, ফোন করেছিলাম। আসলে মা তোদের সবার জন্য রাতের খাবার এখানেই আয়োজন করেছে, তাই এটা বলতেই ফোন দিয়েছিলাম। কেন শুধু শুধু আন্টিকে কষ্ট দিচ্ছিস? আমরা তো শুধু তোর সাথে দেখা করতে যাব। আরে না না, কোনো সমস্যা হবে না, তোরা বিকেলেই চলে আসিস। আচ্ছা ঠিক আছে। তারপর প্রেম ফোনটা কেটে দিল। প্রেমের মুক্তিকে দেখতে ইচ্ছে করছিল, তাই সে নিচে চলে গেল। নিচে নেমে দেখে মুক্তি ফোনে কথা বলছে আর প্রিয়া তার সাথে গা ঘেঁষে বসে আছে। সে একটা ব্যাপারে নিশ্চিত হলো যে মুক্তি ডক্টর আকাশের সাথে কথা বলছে না, কারণ প্রিয়ার সামনে মুক্তি ডক্টর আকাশের সাথে কথা বলবে না।
প্রিয়া মুক্তিকে কথা বলতে দিবে না, কিন্তু মুক্তি কার সাথে এত হেসে হেসে কথা বলছে। প্রেম তাদের কাছে এগিয়ে গিয়ে অন্য একটা সোফায় বসলো। প্রেম যে এসেছে মুক্তি আর প্রিয়া সেটা লক্ষ্য করেনি। দুজনেই ফোনে কথা শুনতে এতটাই ব্যস্ত ছিল। প্রেম বুঝতে পারলো এই ফোনের কথাগুলো তাদের দুজনের কাছে জরুরি। মুক্তি কোনো কথা বলছে না, শুধু মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে আর হাসছে। প্রিয়া মুক্তিকে তার কাঁধে ছোট করে একটা থাপ্পড় দিয়ে বুঝালো যে সে কিছুতেই শুনতে পারছে না, ফোনের লাউড স্পিকার বাড়িয়ে দিতে। মুক্তি ফোনের লাউড বাড়িয়ে দিল। ফোনের ওপাশ থেকে খুব সুন্দর কণ্ঠে একটা ছেলে কথা বলছে। সে কোনো একটা তার মজার ঘটনা তাদের সাথে শেয়ার করছে। মুক্তি আর প্রিয়াও সেটা মনোযোগ দিয়ে শুনছে আর হাসছে, কিন্তু প্রেম কিছুই বুঝতে পারলো না, শুধু শুনছে। তারা ছেলেটার সাথে কথা বলে খুব মজা পাচ্ছে, কিন্তু প্রেমের এই বিষয়টা ভালো লাগছে না। মুক্তি ছেলেটাকে বলল, শোন, আমি ঠিক এটাই চেয়েছিলাম। খুব ভালো লাগছে আমার এই কথাটা শুনে। মুক্তির কথায় প্রিয়াও একটু হাসলো। মুক্তি ছেলেটাকে তুই বলে সম্বোধন করছে, তাহলে ছেলেটা তাদের বন্ধু হবে হয়তো। ওপাশ থেকে, হ্যাঁ, তুই যে খুশি হবি তা আমি জানতাম, সেই জন্যই তো এরকম করলাম। কি, তুই শুধু মুক্তির জন্য এরকম করলি? আমাদের সব ফ্রেন্ডের জন্য না? আরে সবার জন্যই তো করলাম, কিন্তু স্পেশালি মুক্তি বলায় কথাটা আমার মাথায় গেল, তাই আর দেরি করলাম না। ওপাশ থেকে ছেলেটা হাসলো আর মুক্তিও তার সাথে হাসলো। আচ্ছা সমস্যা নেই, যার জন্যই করিস কাজটা কিন্তু ভালোই হয়েছে, আর তোকে ছাড়া এই কাজটা কেউ করতে পারতো না। হ্যাঁ, এইটা প্রিয়া ঠিকই বলেছে। আচ্ছা, এই কাজটার জন্য আমি তোকে ট্রিট দিব। ওকে, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? ট্রিটের দিন শুধু তুই আর আমি থাকবো, আর কেউ না। প্রেম বুড়ো কুচকালো। তার মানে তাহলে আমরা কি করব? না না, এটা হবে না। মুক্তি হেসে বলল, রক্তিম, এটা কোনোভাবেই সম্ভব না, সেটা তুই জানিস। ও ছেলেটার নাম তাহলে রক্তিম? হ্যাঁ, সেটা আমার থেকে ভালো আর কে জানে। তারপরও একটা বার মুক্তি। মুক্তি রক্তিমকে কথা শেষ করতে দিল না। তার আর পর নেই, পরশুদিন আমি তোদের সবাইকে কলেজের পাশের রেস্টুরেন্টে ট্রিট দিব। মুক্তি একটু হাসি দিয়ে ফোনটা রেখে দিল। মুক্তি প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, রক্তিম একটা পাগল, তাই না প্রিয়া? মুক্তি এই কথা বলে পাশ ফিরে দেখে প্রেম বসে আছে, আর সে মুক্তির দিকেই তাকিয়ে আছে। প্রিয়াও পাশ ফিরে তার ভাইকে দেখতে পেল। প্রেমকে দেখে মুক্তির চোখ কপালে তুলে অবাক হয়ে ভাবছে, উনি আবার এখানে কখন এলো? তুমি কখন এলে ভাইয়া? প্রেম কোনো উত্তর দিল না। প্রিয়া, আমি রান্নাঘরে যাচ্ছি। মুক্তি রান্নাঘরে চলে গেল। মুক্তি চলে যাওয়ার পর প্রেম প্রিয়াকে জিজ্ঞেস করলো, প্রিয়া, এই রক্তিম কে রে? রক্তিম হলো আমাদের কলেজের খুব ভালো বন্ধু। রক্তিম কি মুক্তিকে পছন্দ করে? হ্যাঁ, আমি বলেছিলাম না তোমাকে, মুক্তিকে কলেজে প্রায় অনেক ছেলেই পছন্দ করে। রক্তিম তাদের মধ্যে থেকে মুক্তির জন্য একটু বেশিই পাগল। তবে রক্তিমকে তোমার সিরিয়াসলি নেওয়ার দরকারই নেই, তুমি ডক্টর আকাশকে নিয়ে সিরিয়াসলি চিন্তা করো। মুক্তির পেছনে যে থাকবে তাদের সবাইকেই আমার সিরিয়াসলি নিতে হবে, কারণ আমি চাই না মুক্তির ধারের কাছেও কেউ আসুক। প্রিয়া তার ভাইয়ের জেলাসিংহে হাসলো। না, সেটা ঠিক আছে, কিন্তু রক্তিম বা এই পর্যন্ত যতগুলো ছেলে মুক্তিকে প্রপোজ করেছে, মুক্তি তাদের ব্যাপারে কোনো সময় আলাদা করে ভাবেনি, বরং হেসে হরিয়ে দিয়েছে। কিন্তু ডক্টর আকাশকে মুক্তি অন্যদের থেকে একটু বেশি প্রাধান্য দিয়েছে। ডক্টর আকাশের সাথে মুক্তি কথা বলে, ঘুরতে যায়, তাকে পছন্দ করে, কিন্তু অন্য কোনো ছেলের বেলায় মুক্তি এটা করেনি। মুক্তি 5 বছর আগে তোমাকে নিয়ে যেমন করে ভাবতো, ডক্টর আকাশকে নিয়ে সে সেই রকমই ভাবে এখন। এই জন্যই তো আমি তোমাকে এই কথাটা জানানোর প্রয়োজন বোধ করেছিলাম। মুক্তি কি আমাকে নিয়ে এখন একেবারেই ভাবে না? মুক্তির মনে কি আছে সেটা তো আমি জানি না, তবে তুমি বিদেশে যাওয়ার পর আমি মুক্তিকে তোমাকে নিয়ে কখনো ভাবতে বা বলতেও শুনিনি। প্রেমের মনটা খারাপ হয়ে গেল। প্রিয়া সেটা বুঝতে পারলো। ভাইয়া, তুমি মন খারাপ করছো কেন? তুমি তো এখন এসে গেছো। মুক্তি যদি এখন তোমাকে ভালো নাও বাসে তাতে কি? হ্যাঁ, তুমি যে মুক্তিকে পছন্দ করো সেটা তুমি মাকে বলে দাও। তারপর মা যদি মামাদের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়, তাহলে আমার মনে হয় না ওনারা আপত্তি করবেন। আর বিয়েটা যদি হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, আমি জানি আমি যদি মাকে বলি আমি মুক্তিকে ভালোবাসি, তাহলে মা খুব খুশি হবে, আর মুক্তির বাড়িতেও বিয়েতে কেউ আপত্তি করবে না। কিন্তু আমি চাই বিয়ের আগে মুক্তির অভিমান ভাঙিয়ে ওর মুখ থেকে আমাকে যে সে ভালোবাসে এই কথাটা শুনতে। শুধু বিয়েই সবকিছু সমাধান না। আর যদি জানো মুক্তি তোমাকে ভালোবাসে না, তাহলে
কি তুমি মুক্তিকে ছেড়ে দেবে? কখনো না। মুক্তি আমাকে ভালোবাসার জন্য যা যা করতে হয় আমি তাই করব। যতদিন পর্যন্ত ও আমাকে ভালো না বাসবে ততদিন পর্যন্ত অপেক্ষা করব। এটা অনেক লম্বা সময়। হোক না, তাতে কি? ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। হঠাৎই তাদের মাঝে রুনা বেগম উপস্থিত হলেন। প্রিয়া, তুমি এই জায়গায় বসে আছো কেন? যাও মুক্তিকে গিয়ে সাহায্য করো। যাচ্ছি মা। প্রিয়া রান্নাঘরে চলে গেল। রুনা বেগম প্রিয়ার কাছে বসলেন। প্রেম, তুই চা খাবি? চা দিতে বলবো? হ্যাঁ মা, 1 কাপ চা দিতে বলো। রুনা বেগম বুয়াকে ডেকে বললেন 2 কাপ চা দিতে। বুয়া চা নিয়ে এলো, প্রেমের সামনে 1 কাপ চা রাখলো, কিন্তু প্রেম তা লক্ষ্য করলো না। প্রেম কি যেন অন্যমনস্ক হয়ে ভাবছে। প্রেম প্রেম তার ভাবনা থেকে ফিরে এসে, কি মা? চা খা, চা তো ঠান্ডা হয়ে যাবে। চা কখন দিয়ে গেল? তুই কি এত ভাবছিস বাবা? কিছু না মা। রুনা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন। মুক্তি অনেকক্ষণ যাবৎ রান্না করছে। চাইনিজ খাবারের সব আইটেমই সে রান্না করেছে, আর সাথে বেশি খাবারের আইটেমও রেখেছে। তারপর তার শরীরে কোনো ক্লান্তি আসছে না। আজ প্রিয়া মুক্তিকে অনেক সাহায্য করেছে। সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। মুক্তি, তোর রান্না কখন শেষ হবে? আমার আর ভালো লাগছে না রান্না করে থাকতে। মুক্তি একটু হেসে বলল, ঠিক আছে, তুই চলে যা না, বুয়া তো আছেই, আর আমার রান্নাও প্রায় শেষ। না থাক, রান্না যখন শেষ পর্যায়ে এখন আর গিয়ে লাভ নেই। ড্রয়িং রুমে মা বসে আছে, তুই রান্নাটা একটু তাড়াতাড়ি কর, গেস্টরা আবার চলে আসবে। আমাদের তাড়াতাড়ি গোসল করে রেডি হতে হবে। কি বলছিস তুই? গেস্ট আসতে আরো অনেক দেরি, আমার রান্না এক্ষুনি শেষ হয়ে যাবে। রুনা বেগম রান্নাঘরে ঢুকলেন। মুক্তি, আর কতক্ষণ লাগবে মা? রান্না তো শেষ প্রভুমণি, আর কিছু সময়। তোর খুব ক্লান্ত লাগছে তাই না? রান্না শেষ হওয়ার পর ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিস। তাহলে আমরা রেডি হব কখন? মুক্তি আর রুনা বেগম একসাথে হাসলো। তখনই প্রেম রান্নাঘরে এলো, পেছন থেকে বলল, প্রিয়া, তুই চিন্তা করিস না, তুই রেডি হওয়ার পরেই আমি আমার বন্ধুদের বাড়িতে ঢুকতে দেবো। ভাইয়া, তুমি কি আমার সাথে মজা করছো? সবাই আবার একসাথে হেসে উঠলে। প্রেম, তোর কি গোসল করা হয়ে গেছে? হ্যাঁ মা। তাহলে খাবার দিয়ে দি, তুই খেয়ে নে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, না মা, এখন খাবো না, পরে সবাই একসাথে খাবো। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। তাকে একেবারে পাকা গৃহিণীর মতো লাগছে। সব কাজ কত নিখুঁতভাবে করছে। প্রেম যে মুক্তির দিকে তাকিয়ে আছে রুনা বেগম তা লক্ষ্য করলেন। প্রেম, মুক্তি তোর বন্ধুদের জন্য কি কি আইটেম রান্না করেছে দেখবি? আয়, আমি তোকে দেখাই। রুনা বেগম প্রেমের হাত ধরে একে একে সব খাবারের আইটেম ঢাকনা খুলে দেখাতে লাগলেন। মা, এত খাবার রান্না করার কোনো দরকার ছিল না। এত খাবার কেন রান্না করলে? আমি তো বলিনি, মুক্তি সব করছে। প্রেম মুক্তির দিকে তাকিয়ে বলল, অনেক কষ্ট হয়েছে নিশ্চয়ই। এতগুলো আইটেম করার সত্যি কোনো দরকার ছিল না। মুক্তি প্রেমের দিকে তাকালো না, আর কোনো উত্তরও দিল না। প্রেমের মুক্তির প্রতি মায়া দেখে রুনা বেগম খুব খুশি হলেন। মা, রান্নাগুলো খুব ভালো হয়েছে, কত সুন্দর স্মেল আসছে তাই না? মুক্তির রান্না তো সবসময় খুব ভালো হয়, এজন্য তো আমি ওকে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকি। প্রেম নিচের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসলো। প্রভুমণি, আমি তো রান্না করিনি, আজ সব রান্না প্রিয়া করেছে, তাই না বুয়া? বুয়া একটু হেসে হ্যাঁ সম্মতি জানালো। থাক থাক, আমাকে এতটা কৃতিত্ব দেওয়ার দরকার নেই। আমি যতটুকু করেছি ততটুকু বললেই হবে। না না, আমি শুধু শুধু আমার মেয়েটাকে বকাঝকা করি। আমার দুটো মেয়েই অনেক লক্ষ্মী। মুক্তি প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া একটু বেশি লক্ষ্মী। প্রিয়া মুক্তিকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছিস? তোর থেকেও বেশি? অবশ্যই আমার থেকে বেশি। মুক্তি আর প্রিয়া একসাথে হেসে উঠল। তাদের এই হাসি দেখে সবাই হাসলো। মুক্তির রান্না শেষ হয়ে গেছে, তাই রুনা বেগম বললেন, আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী মেয়েরা, এখন গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, দুপুরের খাবারের সময় হয়ে গেছে। ফুপিমণি, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। কি বলছিস? এতটা পরিশ্রম করে এখন বলছিস খাবি না? তাড়াতাড়ি গোসল সেরে খাবার খেতে আয়। আমার কোনো পরিশ্রম হয়নি, আর আমি এখন খাবার খেতে পারবো না, তোমরা খেয়ে নাও। এই কথা বলে মুক্তি রান্নাঘর থেকে বেরিয়ে উপরে তার রুমে চলে গেল। প্রিয়াও তার সাথে সাথে চলে গেল।
আফামনি তো এতগুলা রান্না করছে, এর জন্য বলতাছে এখন খাইবো না। আসলে যে রান্না করে সে সাথে সাথে খাইতে পারে না। আপনারা গিয়ে খাইয়া নেন, আমি পরে আফামনির বইলা খাবার খাওয়া মনে। তো কি দরকার ছিল এতগুলো রান্না করার? এই কথা বলে প্রেম রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ছেলেটার মুক্তির উপর কেয়ার দেখে রুনা বেগম একটু খুশি হলেন। মুক্তি গোসল সেরে ফোন হাতে নিয়ে দেখে ডক্টর আকাশের অনেকগুলো মেসেজ। মুক্তি মেসেজগুলো পড়তে লাগলো। কবিতার ছন্দে ডক্টর আকাশ তার অনুভূতি জানিয়েছে। মুক্তি মনে মনে ভাবছে আর হাসছে। ডক্টর এরাও কি কবিতা লিখতে পারে নাকি? আগে জানা ছিল না তো। মুক্তি ডক্টর আকাশের মেসেজের রিপ্লাই দিল। ডক্টরদের হাতে কবিতা লেখারও সময় থাকে নাকি? আগে জানতাম না তো। আর একজন ডক্টর যে এত সুন্দর করে কবিতা লিখতে পারে সে সম্পর্কেও ধারণা ছিল না। সাথে সাথে ডক্টর আকাশের মেসেজের রিপ্লাই এলো। যখন কোনো সন্ন্যাসী ও একজন সুন্দরী মেয়ের প্রেমে পড়ে তখন সেই সন্ন্যাসীও প্রেমে আপ্লুত হয়ে কবিতা লিখতে পারে। আর আমি তো নিজে তো একজন ডক্টর। মুক্তি ডক্টর আকাশের এইরকম উত্তরের জন্য প্রস্তুত ছিল না। সে মেসেজ পড়ে হাসলো। আমি তো শুনেছি ডক্টরদের অনেক কাজ থাকে, তো আপনার কি কোনো কাজ নেই নাকি? আমার কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় কাজ হলো তোমার কাছে আমার ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করা আর আমার প্রেমের জালে তোমাকে আটক করা। মুক্তি মেসেজ পড়ে হাসলো। ও তাই বুঝি। কিন্তু আমি যদি আপনার প্রেমের জালে ধরা না দিই তাহলে বুঝবো আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যাড লাক একজন মানুষ। হ্যাঁ, আপনি ঠিক সেটাই। কিন্তু আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমার গুড লাক যে আমি তোমার দেখা পেয়েছি, আর সেই গুড লাকের জোরেই তুমি শুধু আমার হবে। সেটা সময় এলেই দেখা যাবে। তুমি দেখে নিও। হঠাৎ করে মুক্তির ফোনটা পেছন থেকে কে যেন কেড়ে নিল। মুক্তি পেছন ঘুরে দেখে প্রিয়া দাঁড়িয়ে আছে। কি হলো? তুই আমার ফোন নিলি কেন? দেখি তুই কার মেসেজ পড়ে হাসছিস। প্রিয়া ফোন চেক করে দেখে মুক্তি ডক্টর আকাশের সাথে চ্যাটিং করছে। প্রিয়া মেসেজগুলো পড়লো। তার খুব রাগ হচ্ছে। মুক্তি, তুই এখনো ডক্টর আকাশের সাথে কথা বলিস? তুই না বলেছিস তুই ডক্টর আকাশের সাথে আর কথা বলবি না? মুক্তি প্রিয়ার কথার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। সে কি বলবে বুঝতে পারছে না। আরে আমি তো কথা বলি না ওনার সাথে। ডক্টর আকাশ মেসেজ দিল, সেটা দেখে আমি মেসেজের রিপ্লাই দিলাম। প্রিয়া মুক্তির কথা বিশ্বাস করলো না। আমার সব বোঝা হয়ে গেছে। তুই যদি এভাবে ডক্টর আকাশের সাথে কথা বলিস তাহলে তো তুই ওনার প্রতি দুর্বলই হয়ে পড়বি। আর তখন ছোট মামা যদি তোর সাথে ডক্টর আকাশের বিয়ে দিতে না চায় তখন কি তুই সবার মতে গিয়ে ডক্টর আকাশকে বিয়ে করবি? কি বলছিস তুই এসব? এরকম কিছু হবে না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি ঠিক এটাই হবে। তুই শুধু মুখেই বলিস তুই তোর পরিবারের পছন্দ ছাড়া কখনো বিয়ে করবি না। তোর কি মনে হয় ডক্টর আকাশকে কেউ পছন্দ করবে শুধু তুই ছাড়া? মুক্তি প্রিয়াকে রাগানোর জন্য ইচ্ছে করে একটু হেসে কথাটা বলল। কি? ডক্টর আকাশকে আমি অপছন্দ করব কেন? আশ্চর্য। আমি তো দেখছি ডক্টর আকাশকে সহ্য করতে পারছিস না, তাই বললাম আর কি। তুই কি এখন ডক্টর আকাশের জন্য আমার সাথে ঝগড়া করবি? আমি তোর সাথে ঝগড়া কোথায় করলাম? আমি বুঝতে পেরেছি, আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। তুই ডক্টর আকাশের সাথেই কথা বল, আমি তোকে আর কিচ্ছুই বলবো না। প্রিয়া, তুই রাগ করছিস কেন? তোর কি মনে হয় না ডক্টর আকাশ আমার জন্য পারফেক্ট? না, তোর জন্য ডক্টর আকাশ আমার কাছে পারফেক্টই মনে হয় না। তোর জন্য ডক্টর আকাশের থেকে আরো বেটার কেউ থাকতে পারে। মুক্তি একটু চিন্তিত মুখ করে বলল। মুক্তি আবার হেসে বলল, ডক্টর আকাশের থেকে বেটার তো একজনই আছে, সে হলো রাহুল। তো এখন কি তুই রাহুলকে আমায় দিয়ে দিবি? মুক্তি মুস্কি হেসে কথাটা বলল। প্রিয়া এবার রেগে গেল। মুক্তি, তুই কি আমার সাথে মজা করছিস? আমি কি মজার কোনো কথা বলেছি? ঠিক আছে, তুই আমার সাথে আর কখনো কথা বলবি না। এই বলে প্রিয়া মুক্তির রুম থেকে বের হয়ে গেল। মুক্তি প্রিয়ার রাগ ভাঙাতে সেও তার পেছন পেছন দৌড়ে গেল। ঠিক তখনই প্রেম মুক্তির রুমের সামনে দিয়ে যাচ্ছিল। প্রেম যখন মুক্তির রুমের দরজার সামনে এলো ঠিক তখনই মুক্তি রুম থেকে বের হলো। বেখেয়াল বশত তাদের দুজনের ধাক্কা লেগে মুক্তি পড়ে যাচ্ছিল। ঠিক তখনই প্রেম মুক্তিকে ধরে ফেললো। খুব রোমান্টিক একটা দৃশ্য তৈরি হলো। প্রেম তার বুকের খুব কাছ থেকে মুক্তিকে দেখছে। ভিজা চুলে মুক্তিকে আরো অপরূপা লাগছে। কিন্তু মুক্তি সঙ্গে সঙ্গে প্রেমের হাত থেকে ছাড়িয়ে নিয়ে নিজেকে সামলিয়ে নিল। কিন্তু প্রেমের ইচ্ছা ছিল মুক্তি আরো কিছু সময় তার বুকের কাছে থাকুক। প্রিয়া পেছন থেকে এই দৃশ্য দেখে মিটিমিটি হাসছে। মুক্তি একটু লজ্জা পেয়ে গেল। তার নিজের উপর তার খুব রাগ হচ্ছে। সে ভাবছে, ইস, কি হয়ে গেল এটা? আমি যদি একটু খেয়াল করতাম তাহলে এমনটা হতো না।
প্রেম প্রিয়ার দিকে ইচ্ছে করে খানিকটা রাগ দেখিয়ে বলল, কি হয়েছে তোদের এত তাড়াহুড়ো কিসের? এই কথা শুনে মুক্তি আরো লজ্জা পেয়ে গেল। সে তার রুমে ঢুকে ধপাস করে বিছানায় বসে পড়ল। প্রেম এই ঘটনার জন্য মনে মনে সে খুব খুশি হয়েছে। সে মুক্তির রুমের দিকে তাকিয়ে হাসলো, আর মুক্তি ওইদিকে ভাবছে, ইস প্রেম ভাইয়া কি মনে করলো আল্লাহ জানে। আমি এরকমটা কিভাবে করলাম? আমি কেন ওনাকে লক্ষ্য করলাম না? এখন আমি ওনার সামনে কিভাবে যাব? আল্লাহ বাঁচিয়েছে আমি ওনার সামনে থেকে চলে এসেছি, না হলে তো আবার আমার গালে চড় বসিয়ে দিত। এই কথা বলে মুক্তির সাথে সাথে তার গালে হাত দিল। প্রেম নিচে সোফায় বসে একটু আগের ঘটনা ভেবে হাসছে। প্রেম একা একা হাসছে, রুনা বেগম সেটা লক্ষ্য করলেন। প্রেম, কি হয়েছে? হাসছিস কেন? কোথায় মা? আমি হাসছি না তো। প্রেমের এই কথায় রুনা বেগমও হেসে উঠলেন। তিনি বুঝতে পারলেন কিছু একটা হয়েছে, সেটা ভেবে প্রেম হাসছে। তারপর রুনা বেগম খাবার বাড়তে রান্নাঘরে চলে গেলেন। একটু পর প্রিয়া এসে প্রেমের কাছে বসলো। কি হয়েছে রে, তোরা এরকম ভাবে দৌড়াচ্ছিলি কেন? প্রিয়া ভাবছিল সে প্রেমকে সবকিছু বলে দিবে, পরে ভাবলো না থাক, ভাইয়া কষ্ট পাবে। পরে যদি রেগে আবার মুক্তিকে চড় মেরে বসে তাহলে কাউকেই তখন সামলানো যাবে না। আমি মুক্তির সাথে ঝগড়া করছিলাম। কিন্তু কেন? আমার কোনো কথাই সিরিয়াস ভাবে নেয় না, সবকিছু হেসে উড়িয়ে দেয়। তো কি কথা হচ্ছিল তোদের মধ্যে? এমনিতেই হচ্ছিল কিছু একটা। ও ভাইয়া শোনো, তুমি না মুক্তিকে বিয়ে করে ফেলো। এই মুক্তির মনে ভালোবাসা ফোটানোর জন্য অপেক্ষা করার কোনোই দরকার নেই। হঠাৎ করে এই কথা বললি কেন? মুক্তি কি তোকে কিছু বলেছে? না, এমনি বললাম। আচ্ছা ভাইয়া, আমি কি তোমার কথা মুক্তিকে জিজ্ঞেস করব? কি জিজ্ঞেস করবি? ওকে জিজ্ঞেস করবো ও যে তোমাকে ভালোবাসতো, এখনো তোমাকে ভালোবাসে কিনা। প্রেম একটু ভাবলো। আচ্ছা তুই ওকে জিজ্ঞেস করিস ও আমাকে ভালোবাসে কি না, কিন্তু আমি যে সেই কথা জানি, এখন ওকে বলিস না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখনই যাই। প্রিয়া সোফা থেকে উঠতে যাচ্ছিল, তখনই প্রেম তার হাত ধরে টেনে বসিয়ে দিল। প্রিয়া শোন, মুক্তি যা কিছু বলবে সব কিছু তোর ফোনে রেকর্ড করবি। মুক্তি আমার সম্পর্কে কি কি বলে তা আমি নিজের কানে শুনতে চাই। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে প্রিয়া চলে গেল। প্রিয়া মুক্তির রুমে ঢোকার আগে সে তার ফোনে রেকর্ড অপশন অন করে নিল। মুক্তি প্রিয়াকে দেখে মুখ ভার করে বলল, তুই এখন এসছিস কেন? ওই সময় তো রাগ করে চলে যাচ্ছিলি, তোর জন্যই এরকমটা হয়েছে। ও এখন শব্দ আমার না? আমি কি বলেছি তোকে তুই ভাইয়ার কোলে গিয়ে পড়ে যা? মুক্তি চোখ বড় বড় করে বলল, ইস কি বলছিস তুই এসব? চুপ কর প্লিজ। ঠিক আছে চুপ করছি, তবে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর ছিল, একেবারে রোমান্টিকতার দৃশ্য। ভাইয়া উপরে তুই নিচে, ও ভাইয়া 2 হাত দিয়ে ধরে তোকে আগলে রেখেছে, দুজন খুব কাছ থেকে মুখোমুখি, চোখের উপরে চোখ, ইস খুব ভালো লাগছিল। উফ তুই চুপ করবি? কি সব বলছিস আবোল তাবোল? এটার মধ্যে তুই রোমান্টিক কোথায় খুঁজে পেলি? আমার এমনিতেই প্রেম ভাইয়ার সামনে যেতে লজ্জা লাগছে আর ভয়ও লাগছে, আর উনি এখানে নাকি রোমান্টিক দৃশ্য খুঁজে পেয়েছে। কি ভাইয়াকে তুই ভয় পাস? খুব। আচ্ছা মুক্তি, আমি তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, তুই রাগ করবি না তো? কি কথা বল। ভাইয়া বিদেশে যাওয়ার আগে তুই না ভাইয়াকে ভালোবাসতি, তুই কি ভাইয়াকে এখনো ভালোবাসিস? প্রিয়ার মুখে হঠাৎ করে এই কথা শুনে মুক্তির খুব অস্বস্তি লাগছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মুক্তি কিছু বলছে না দেখে প্রিয়া আবার মুক্তিকে উদ্দেশ্য করে বলল, এই 5 বছরে তুই তো একবারও ভাইয়ার কথা মনে করিস নি। তুই কি ভাইয়ার ওই রকম ব্যবহারে খুব কষ্ট পেয়েছিলি, এজন্য এত বছরও ভাইয়ার কথা একবারও মনে করিসনি? প্রিয়া দেখ, ওই সময় আমার বয়স কম ছিল, তাই বোঝার ক্ষমতাও কম ছিল। আসলে ওই সময় ভাবনাটা আমার জন্য ভুল ছিল, আমি সেটা এখন বুঝতে পেরেছি। তুই কি বলতে চাইছিস? তুই কি ভাইয়াকে এখন আর ভালোবাসিস না? আমি কোনো সময় ওনাকে ভালোবাসিনি। ওই সময় ভালোবাসা কি জিনিস সেটা বুঝতাম না। হ্যাঁ, প্রেম ভাইয়াকে আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা ভালোবাসা ছিল না। তুই কি ভাইয়ার উপর অভিমান করে এই কথাগুলো বলছিস, নাকি ডক্টর আকাশের প্রেমের মাধুর্য ভাইয়ার প্রতি তোর ভালোবাসাকে ডেকে দিয়ে? প্রেম ভাইয়ার উপর আমি অভিমান করব কেন? ওনার উপর অভিমান করার অধিকার তো আমার নেই। আর ডক্টর আকাশকে এখানে টানছিস কেন? ওনার সাথে তো আমার দেখা হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। ওই ডক্টর আকাশের সাথে দেখা হবার আগে তো আমার একবারও মনে হয়নি যে আমি প্রেম ভাইয়াকে ভালোবাসি। কিন্তু ওই সময় তো তুই ভাইয়ার কথা সব সময় বলতি। যখনই শুনতি ভাইয়াকে কোনো মেয়ে প্রপোজ করেছে, তখনই তুই খুব জেলাস ফিল করতি। আমার মনে হয় তুই ভাইয়ার প্রতি অভিমান করে আছিস। না, আমি কোনো অভিমান করিনি, আর আমি কাউকে ভালোবাসি না।
আচ্ছা তোর কথা বাদ দে, যদি ভাইয়া তোকে বলে যে ভাইয়া তোকে ভালোবাসে তাহলে তুই কি করবি? আশ্চর্য, উনি এই কথা কেন বলবে? উনি তো আমাকে পছন্দই করে না। উনি এরকম কোনো সময় বলবে না। আমি তো তোকে শুধু মনে করতে বলেছি। ঠিক আছে, মনে করলাম উনি আমাকে ভালোবেসে ফেলেছে। তাহলে কি হবে? আমার কথা তো একই থাকবে। আমি সবাইকে যে রকমটা বলি ওনাকে সেই রকমটাই বলবো, যে আমি আমার ফ্যামিলির পছন্দ করা ছেলেকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তো মনে কর ভাইয়াকে তোদের বাড়ির সবাই তোর জন্য পছন্দ করে ফেলেছে, তখন তো তুই ঠিকই ভাইয়াকে বিয়ে করবি, তাই না? হ্যাঁ, তখন তো অবশ্যই করব। আমার বাবা যদি আমার জন্য অন্ধ বোবা প্রতিবন্ধী ছেলেকেও আমার জন্য পছন্দ করে, তখন আমি তাকে বিয়ে করব, বুঝেছিস? তুই কি ভাইয়াকে অন্ধ বোবা প্রতিবন্ধী ছেলের সাথে তুলনা করছিস? না, আমি কারোর সাথে ভালো তুলনা করিনি। আর আরেকটা কথা শুনে রাখ, তোর ভাইয়া আমাকে কখনো ভালোবাসবে না। শুধু আমাকে না, উনি কাউকেই জীবনে ভালোবাসতে পারবে না। তোর ভাইয়া হলো একটা অহংকারী মানুষ। অহংকারী মানুষ কখনো কাউকে ভালোবাসতে পারে না। তারা শুধু নিজেকেই নিজে ভালোবাসে। কি? আমার ভাইয়া অহংকারী? তুই ভাইয়া সম্পর্কে এরকম একটা কথা বলতে পারলি? আর এই ডক্টর তোর কাছে খুব ভালো মানুষ না, আর আমার ভাইয়া অহংকারী হয়ে গেছে? প্রিয়া দেখ, আমার এই বিষয়টা নিয়ে আর একটা কথা বলতে ইচ্ছে করছে না। আয় নিচে যাই, খিদে পেয়েছে। প্রিয়া খুব রাগ দেখিয়ে বলল। আমি যাব না, তুই যা। মুক্তি প্রিয়াকে আর কিছু বলল না। প্রিয়াও মুক্তির রুম থেকে চলে গেল। মুক্তি হালকা করে একটু সাজলো আর সুন্দর একটা নীল রঙের জামা পরলো। মুক্তিকে খুব সুন্দর লাগছে। মুক্তি রেডি হয়ে নিচে চলে গেল। মুক্তি নিচে গিয়ে দেখে রুনা বেগম সোফায় বসে আছে আর প্রেম অন্য একটা সোফায় বসে ফোন টিপছে। নীল রঙের স্যুট পরে প্রেমকেও আজ খুব সুন্দর লাগছে। মুক্তি নিচে নামতেই রুনা বেগম বলল, মুক্তি এসেছিস মা? আয় এখানে আয়।